এনসিপি রিজেক্টেড ফ্রম বিএনপি, কারণ এনসিপির ক্ষমতা নাই বিএনপিকে রিজেক্ট করার, বরং বিএনপির ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার। পাশাপাশি যে জামাতের দিকে যায় এনসিপি, সেখানেও জামাতের ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার, কারণ এনসিপি পার্টিটা এমন কোনো দিকে যায় নাই যে সে কাউকে রিজেক্ট করতে পারে। কিন্তু এই যে এনসিপিকে যদি কোনো দল না নেয় কিংবা সব দল যদি রিজেক্ট করে তাকে, সব দল বলতে বড় দুটো দলই তো আছে এই মুহূর্তে, জামাত আর বিএনপি, দুই দলই যদি এনসিপিকে তার জোটে না নেয়, তার সাথে জোটভুক্ত না করে, তাহলে বার্তাটা কি দেয়? বার্তাটা হচ্ছে এইটায় কোনো সন্দেহ নাই যে এনসিপি জুলাই চেতনার পক্ষে, এই ব্যাপারে কারো সন্দেহ নাই। এবং আওয়ামী লীগ অ্যাবসোলুটলি জুলাই বিরোধী, এই দুইটা ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের কারো সন্দেহ নাই। তো এনসিপিকে যদি বিএনপি কিংবা জামাত কেউই না নেয়, অথচ এনসিপি পিওর জুলাই বিরোধী, সেক্ষেত্রে কি ধারণা নিতে পারি আমি? মাসুদ কামাল ভাই যেমন বললেন 2-3টা সিট পাবে, সেই গ্যারান্টি বা কোত্থেকে? আপনি যদি সিটের গ্যারান্টি আনেন, 2-3টাও হতে পারে, 50টাও হইতে পারে, কথার কথা বলছি, কোনোটাই তো আনসার্টেন। কেন বলছি? আপনি এই যে যদি এই এনসিপিকে যদি কোনো দল তাকে সমর্থন না করে বা জোটে না করে, তাহলে একটা বার্তা দেয় এই যে তাদেরকে ধারণ করবে না কেন, তারা তো জুলাই আন্দোলনের নায়ক। আবার সবাই আমরা দাবি করি জুলাই আন্দোলন করছি এবং সে এন্টি হাসিনা কাজ করছে। দেখবেন আপনি যদি গত 15 বছরে 16 বছরে আপনার রাফলি 4 কোটি তরুণ ভোটার তৈরি হয়েছে, এই তরুণ ভোটারগুলো আমার সাথে দ্বিমত করবে না কেউ, যে ভোটারটা তৈরি হয়েছে যারা ভোট দিতে পারে নাই, তারা কিন্তু এই 15 বছর শুধু ক্ষমতায় আওয়ামী লীগকেই দেখছে। শুধু আওয়ামী লীগকে দেখার পর কী হয়েছে, তাদের অ্যাক্টিভিটিস দেখছে, আমি ডামি নির্বাচনকে কীভাবে ক্ষমতায় ছিল, গায়ের জোরে কীভাবে ছিল দেখছে, সুতরাং তারা ওই দিক থেকে মুখ ফিরিয়ে নিছে। তারপরে তার অভ্যুত্থানের পর 5ই আগস্ট থেকে আজকে 16 মাস পর্যন্ত ওই তরুণ যে 4 কোটি ভোটার, তারা কিন্তু দেখতেছে এখন বাজারে সবচেয়ে যে বড় দল দুটো আছে তাদের অ্যাক্টিভিটিসটা কি। তাদের অ্যাক্টিভিটি যদি এই হয় যে এনসিপিকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না, তাহলে ওই 4 কোটি ভোটার কী ধারণা নিবে? অর্থাৎ ওই 4 কোটি ভোটার জুলাই চেতনার পক্ষে নিশ্চয়ই থাকবে। সুতরাং এই 4 কোটি ভোটার যদি দেখে যে কোনোভাবে কোনো দল ওই পতিতর যে স্বৈরাচার সরকার, তার প্রতি উইকনেস বা তার প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তাহলে কিন্তু এই ভোটগুলা হারানোর সম্ভাবনা আছে। 1, 2, আপনি নিশ্চিত করে বলতে পারি 55 থেকে 65-70 বছর বয়সের যে ভোটারগুলো, তাদের সন্তান বা নাতি কিন্তু মারা গেছে বা আহত হয়েছে ওই জুলাইতে। এই যে 65 বছর বয়সের যে ভোটার, হয় তাদের সন্তান নয় তাদের নাতি। এবং এই 65 বছর বয়সের ভোটারগুলা যে দলেই থাকুক না কেন, তারা যদি মনে করে যে তার দলও স্বৈরাচারের পক্ষে কোনোভাবে একটু ঝুঁকে গেছে ওই দিকে, আমি নিশ্চিত করে বলতে পারি যে তার সন্তান কিংবা তার নাতি সুতরাং সেই দলকেও তার ভোটটা দিবে না। কারণ পুত্র শোক, নাতির শোক, আপনি অনেক কিছুর ঊর্ধ্বে। সে কারণে আমি বলছি, নাও আপনি আমাকে প্রশ্ন করতে পারেন 5ই আগস্টের পর থেকে যা দেখে আসতেছে এই তরুণ 4 কোটি ভোটার, প্লাস ওই যে যারা মারা গেছে বা হচ্ছে তাদের যারা গার্জিয়ান, দাদা বা বাবা, তারা যেটা দেখে আসছে, এইটা যদি বিবেচনায় নেওয়া হয়, আমি নিশ্চিত করে বলতে পারি সুন্দর ইলেকশন বলতে যা বোঝায় তা যদি হয়, আপনি কোনো দলের কোনো গ্যারান্টি নাই কে ক্ষমতায় যাবে কে যাবে না। এমন একটা দলে আপনি যোগ দিচ্ছেন গিয়ে, যেই দলে তার প্রার্থীর কোনো অন্ত নাই, 300 সিটে তারা এক সিটে 4-5জন করে যোগ্য প্রার্থী আছে, সেখান থেকে কিছু লোককে সরিয়ে যখন একটা দল 10-12টা লোকের নমিনেশন দিচ্ছে এবং জোট বানানো হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে আপনার নির্বাচনের আগে এটা কী ধরনের জোট? এখানে কিন্তু 2টা স্টেজ চলতেছে। একটা হইল তার দলকে বাদ দিয়ে এসে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ মার্কা নির্বাচন করা, অর্থাৎ এনশিওর্ড হতে চায় যে আমাকে জিততেই হবে এবং এমপি হতে হবে। কিন্তু সাথে সাথে কি বার্তা দিচ্ছেন? ওনার রাজনৈতিক কোনো আইডিওলজি নাই, উনি পার্লামেন্টের মেম্বার হতে চান,
পার্লামেন্টের মেম্বারের মধুটা কি সেটা আমি জানি না, কারণ যে সমস্ত লোকগুলো দলটাকে বাদ দিয়ে দলটাকে ত্যাগ করে যোগ দিচ্ছে তারা প্রত্যেকটা লোক কিন্তু মিডিয়ায় পরিচিত। বাংলাদেশে মোটামুটি এ মাথা থেকে সে মাথা তাদেরকে চেনে, এমন কেউ নাই তাদেরকে চেনে না। তো যদি চেনা পরিচিতিটাই তোমার যদি ফ্যাক্টর হয়, একটা এমপি মেম্বার অফ পার্লামেন্ট যিনি টিভি মাধ্যমে আসেন না, এরকম এমপিকে অন্তত 300 এমপির মধ্যে দেখবেন 200 এমপিকেই মানুষ চেনে না। মানে আপনি যদি পরিচিতির জন্য যান, কিন্তু আপনাকে তো তাহলে সবাই চেনে, তারপর আপনি যাচ্ছেন কেন? সিম্পল, অন্য কিছু, অন্য কোনো সুবিধা, অন্য কোনো লাভ। তা না হলে আপনি দেখেন, আপনি যদি দল ছেড়ে আপনার দলটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে নাম্বার 1 আপনি প্রমাণ করছেন আপনার কোনো আদর্শ নাই। আর আপনার লাভ কি মেরিট? আপনি একজন এমপি হবেন। ডিমেরিটস কোনটা? দলের আদর্শ বিলুপ্ত করে ফেললেন। আর যে দল তাকে নিয়ে গেল সেই দলের সাথেই বা তার আইডিওলজি কিভাবে মিলল। 3 নম্বর আসেন, অন্যভাবে লাভবান হবেন বিধায় এই যে আদর্শটা আপনি বিকাই দিতেছেন, একটা পার্টি রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘদিন রাজনীতি কইরা এটা বিকাই দিতেছেন, তার মানে এই আদর্শটাকে মানুষ কখন আদর্শ বিকায়? আদর্শচ্যুত হইতে হইলে তাকে অন্যভাবে লাভবান হতে হয়, সেই লাভটা নিশ্চিত করে তারা যাচ্ছেন। তাদেরকে গোটা দেশ চেনে, তারপরে তারা যাচ্ছে। দ্বিতীয় কথা আসেন, আপনি যখন নিশ্চিত করতেছেন যে দল ছাড়া যারা, আপনি জোটের থেকে অন্য কাউকে নির্বাচন দেন, আপনার দলে যোগ হয় নাই, দলে যুক্ত হয় নাই, এইরকম ব্যক্তিদেরকে যাদেরকে আসন ছেড়ে দিচ্ছেন তারা পাশ করবেন আমি 100% নিশ্চিত। যদি তারা পাশ করেন এর পরেও, তাইলে ধরে নিতে হবে নির্বাচন সঠিক হবে না। সঠিক নির্বাচন হইলে অন্য যাদেরকে আপনি জোটের ভিতরে এনে দিচ্ছেন কিন্তু আপনার বড় দলের প্রতীক দিচ্ছেন না, আমি নিশ্চিত করে বলতে পারি তারা প্রত্যেকে ফেল করবে। কারণ একটা জিনিস হলো কি, দল বিলুপ্ত হতেই পারে, সেটা যদি আদর্শিক কারণে হয় তাহলে কোনো সমস্যা নেই। দলের তো একটা আদর্শ আছে, একটা গঠনতন্ত্র আছে, জনগণের কাছে তাদের একটা কমিটমেন্ট আছে, আছে না? এবং জনগণের কাছে কমিটমেন্ট আছে বলে একটা দল চলে কীভাবে? দলের ইনকাম কী? এই গণঅধিকার পরিষদ, যেটা রাশেদ খান যেটা সাধারণ সম্পাদক ছিলেন, এই দলের ইনকাম কী ভাই? সে কি ব্যবসা করতো? তার দল কি কোনো বাণিজ্য করতো? কীভাবে ইনকাম করতো সে? তার ইনকাম কি? সে তো ফুল টাইম পলিটিক্স করতো। তার ইনকাম কী ছিল? তারা জনগণের কাছ থেকে চাঁদা নিয়ে চলতো। ওদের কিন্তু একটা সুনামও আছে, বদনামও আছে, কিন্তু ওদের নামের আগে একটা অ্যাডজেক্টিভ অনেকে ইউজ করতো, সেগুলো বিকাশ নুরু, বিকাশ রাশেদ, এগুলো বলতো। তার মানে তারা বিকাশের বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা নিত। আমি এটাকে অন্যায় মনে করি না। দল চলাতে হলে জনগণের কাছ থেকে চাঁদা নেওয়া যেতেই পারে। যেটাকে যে একসময় তুমি দল বিলুপ্ত করে দিয়া অথবা দলের সাধারণ সম্পাদক পদ ছেড়ে দিয়া তুমি বিএনপিতে যাবা, এই জন্য দিছে। ওই যাদের কাছে তারা চাঁদা নিছে, বিকাশ নিকার যেভাবে নিক, তাদের কাছে ওনারা কি জবাব দিবে? আপনি আমার এই কথাটা বোঝান। কোনো জবাব আছে? কোনো জবাব তো নাই। তারা জাস্ট বিট্রেয়ার। তারা বিট্রে করছে। কার সঙ্গে বিট্রে করছে? যাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে তাদের সঙ্গে বিট্রে করছে। তারা নিজের দলের সঙ্গে বিট্রে করছে, নিজের দলের নেতাকর্মীর কাছে বিট্রে করছে, তার দলের যারা সমর্থক তাদের সঙ্গে তারা বিট্রে করছে। হ্যাঁ, নুরু সাহেব এখন এটা একটা ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাখ্যা দিচ্ছেন কেন? উনিও তো একই পথের পথিক। উনিও তো কেমন করবেন 2 দিন পরে? উনি তো একই পথের পথিক তোরে ভাই। তো এখন এই জন্য ব্যাখ্যা দিচ্ছেন। যারা ওই দল থেকে 2 জন লোক নমিনেশন পেয়েছে, বিএনপির কাছ থেকে 2 জন লোক, বিএনপি তাদেরকে আসন ছাড় দিয়েছে, একজন নুরু সাহেব, একজন উনি। একে অন্যকে সমর্থন করছেন যে না ও যা করছে ঠিকই করছে, আবার উনি বলবেন হ্যাঁ উনি যা করছেন ঠিকই করছেন, এগুলি বলবে। বাদবাকি যারা সব দুধবাদ, বাদবাকি যারা আছে এদের যে মানে মানে মাথার মধ্যে পাড়া দিয়া তারা যে উপরে দিকে উঠতেছে, এটা কি ওরা বুঝবে না? ওখানে দলের যে যারা নেতা কর্মী আছেন, মাঠ পর্যায়ে যারা আছেন, তাদের সবার সহযোগিতা পাবেন ওনারা, আমার তেমন হয় না। কেউ সহযোগিতা করবে, কেউ আবার কেউ অসহযোগিতা করবে, আবার কেউ নিষ্ক্রিয় হয়ে যাবে। এরকম অনেক কিছু ঘটে বাংলাদেশের রাজনীতিতে, এরকমভাবে ঘটে। কারণ প্রত্যেকটা লোকের একটা অঞ্চল আছে, একটা আঞ্চলিক একটা ব্যাপার আছে, কিন্তু তারা কখনোই চায় না যে আমার অঞ্চলে এতদিন ধরে আমি যেটা গুছিয়ে আনছি, কাজেই এটা তো সহজ হবে না। তারপরেও কিছু ভোট নর্মালি যা পাইতো, তাদের নিজস্ব মার্কা দিয়ে যা পাইতো, তার চেয়ে বেশি ভোট পাবে। কিন্তু সবচেয়ে ট্র্যাজেডি কি জানেন? ট্র্যাজেডি হচ্ছে, বাবা তুমি এমপি হবা, তো তোমার এলাকায় তোমার একটা ভিত্তি থাকবে না? এলাকার মানুষের সঙ্গে তোমার তো একটা বেস থাকতে হবে। মানে এই যে এলিয়েনের মতো তুমি হঠাৎ করে যাবা, আমরা সবাই আমাকে ভোট দাও, এটা কি তারেক রহমানও চায়? আমার তো তা মনে হয় না।
মানে একটা লোক এমপি হবে, সেই এলাকার লোকের সঙ্গে তার একটা যোগাযোগ থাকবে না, সেই এলাকায় তার একটা ভিত্তি থাকবে না, এটা তো হতে পারে না। এটা হওয়া উচিত ছিল কি, যে একটা লোক গাছে উঠতেছে, সে গাছে উঠতে পারে, আপনি তাকে একটু ধাক্কা দিলেন, সে উঠে পড়লো, এরকম হলে এটা ভালো হতো। কিন্তু এটা তো তা না, এটা গাছে জীবনে উঠেও নাই, গাছের নিচে চুপচাপ বসে বসে কান্নাকাটি করতেছে। আপনি ঠেলে কোন পর্যন্ত উঠাবেন না ভাই, পারবেন না। কাজে এরা যদি সেরকম একটা হতো যে না এর আগে অনেক নির্বাচন করছে, অমুক করছে, তমুক করছে, এদের বিশাল সুনাম আছে, অনেক পজিটিভ ইমেজ আছে, সেক্ষেত্রে খালি একটু খালি হেল্প করলে হয়ে যায়, সেটাই মানতাম। এখন ওদের এমপি হতে হবে কেন এটা আমি বুঝি না। কিন্তু ধরা যাক, আপনি কথা ধরেন হাইপোথেটিক্যালি, এই যে রাশেদ খান, উনি বিএনপিতে জয়েন করছেন, জয়েন করে ওখানে গেছেন ঝিনাইদহ এমপি হওয়ার জন্য। যদিও আমি শুনেছি ওনাকে যে আসনের মনোনয়ন দেওয়া হয়েছে ওটা তার এলাকা না, সে তার পাশের এলাকার ভোটার। ধরলাম সেও তাও ওখানে তার যোগাযোগ ছিল, গেছে, হয়েছে। যদি বাই চান্স ইলেকশনে ফেল মারে, খালি তো এখানে বিএনপি বিদ্রোহী না, এখানে তো জামাতের প্রার্থীও আছে, অবস্থাটা কি দাঁড়াবো? তখন সে না পারবো নিজের ঘরে ফিরতে। আর যদি নিজের ঘরে ফিরেও সেই সেরকম বুক উঁচু করে ফিরতে পারবে না তো।